সেদিন অনেক রাতে অস্পষ্ট একটা শব্দে ঘুম ভেঙে গেল। ধর্মর করে বিছানায় উঠে বসলাম। কৃষ্ণপক্ষ। খোলা জানালা দিয়ে দেখলাম চাঁদের ম্লান আলো লুটিয়ে পড়েছে বরাকর নদীর জলে। ওদিকে গভীর শালবন থমথম করছে। আমি বিছানায় বসে কান পেতে রইলাম। না, কোনো শব্দ নেই। তবে কি আমি ঘুমিয়ে ঘুমিয়ে ভুল শুনেছিলাম? তারপরেই চমকে উঠলাম। আবার সেই শব্দ, খট খট খট। কেউ যেন কাঠের পা নিয়ে কাঠের সিঁড়ির ওপর দিয়ে মাতালের মতো টেনে টেনে উঠবার চেষ্টা করছে। হঠাৎই শব্দটা থেমে গেল। আমি নিঃশ্বাস বন্ধ করে বসে রইলাম, কিন্তু শব্দটা আর শোনা গেল না। আশ্চর্য! কে আসছিল সিঁড়ি দিয়ে উঠে? কেনই বা দোতলা পর্যন্ত উঠল না? চোর ডাকাত? চোর ডাকাত যদি হয়, তাহলে কি তাদের পায়ের শব্দ ওই রকম হয়? কিছুই বুঝতে পারলাম না। তাহলে হঠাৎ একটা অপ্রত্যাশিত সম্ভাবনা বুকের মধ্যে তোলপাড় করতে লাগলো। তবে কি? একবার ভাবলাম দরজা খুলে সিঁড়ি পর্যন্ত গিয়ে দেখি, কিন্তু সাহস হলো না। মশারির মধ্যে চুপ করে বসে রইলাম। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল কথা ও কফিতে। আমরা এখানে বিশ্ব সাহিত্য, চলচ্চিত্র এবং নানাবিধ বিষয়ে আলোচনা করে থাকি হাতে এক কাপ কফি নিয়ে। আজকে আমরা শুনব লেখক মানবেন্দ্র পালের লেখা ভৌতিক গল্প বামনের কঙ্কাল। আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করা যাক লেখক মানবেন্দ্র পালের ভৌতিক গল্প বামনের কঙ্কাল। বরাকর জায়গাটা পশ্চিমবঙ্গ আর বিহারের বর্ডারে। বরাকরের এদিকে কুলটি আর ওপারে কুমারডুবি। বহুকাল আগে আমার পিতামহ বরাকর নদীর নির্জন প্রান্তে শালবনের কাছে একটা দোতলা বাড়ি করেছিলেন। শুনেছি প্রতি বছর তিনি সপরিবারে এখানে হাওয়া বদলাতে আসতেন। কিন্তু এখন লোকে চেঞ্জে বা হাওয়া বদলাতে কেউ বড় একটা বিহার বা ছোটনাগপুরে যায় না, যায় দূর দূর দেশে। সেই জন্যে নির্জন নদীর ধারে পূর্বপুরুষের এই বাড়ির প্রতি কারও আর আকর্ষণ নেই। নিরিবিলি জায়গাটা ভয়ের জায়গা হয়ে উঠেছে। চুরি, ডাকাতি, খুন খারাপি কি না হতে পারে। এ বাড়িতে আমি এখন একা থাকি। আমার পক্ষে এরকম নির্জন নির্বান্ধব জায়গায় ভালো। কেন এরকম জায়গায় পড়ে আছি সে কথা বলার আগে নিজের বিষয়ে কিছু বলে নিই। আমি ঠিক সাধারণ মানুষের মতো নই। ঘর সংসার করিনি। ছোটবেলা থেকে সাধু সন্ন্যাসীদের প্রতি তীব্র আকর্ষণ। তখন থেকেই সাধু সন্ন্যাসীদের ওপর লেখা নানা রকমের বই পড়তাম। যতই পড়তাম ততই তাদের ওপর আগ্রহ বেড়ে যেত। তারপর আমিও একদিন বাড়ি ছেড়ে সন্ন্যাসীদের দলে ভিড়ে পড়লাম। কত যে সন্ন্যাসীর সঙ্গে মিশেছি তার হিসেব নেই, কিন্তু তারা কেউ আমায় পাত্তা দেননি। আবার অন্য সন্ন্যাসী ধরেছি। একবার এক তান্ত্রিকের সঙ্গ পেয়েছিলাম। তিনি আবার সব সাধনা করতেন। নির্জন ভয়ঙ্কর শ্মশান ঘাটে গভীর রাতে একটা মড়ার ওপর বসে সারা রাত মন্ত্র পড়ে যেতেন। এই সাধনা খুবই কঠিন। নানা রকম ভয়াবহ ঘটনা ঘটত। তাতে ভয় পেলেই মৃত্যু, আর ভয় না পেলে সিদ্ধি। তুমি মহাশক্তির অধিকারী হয়ে উঠবে। আমার স্বাদ হলো আমিও সব সাধনা শিখব। তান্ত্রিক গুরুকে এ কথা বলতেই তিনি লাল লাল চোখে কটমট করে তাকিয়ে আমার গালে এক চড় মেরে বললেন, ছেলে খেলা, বেরো এখান থেকে। সে কি চড়! এক চড়ে মাথা ঘুরে গিয়েছিল।
ওখান থেকে চলে এসে আবার ঘুরতে ঘুরতে একটা গ্রামের বাইরে নির্জন শ্মশানে এক বুড়ির সন্ধান পেলাম। লোকে তাকে বুড়িমা বলে ডাকতো, কিন্তু কেউ তার কাছে ঘেঁষতো না। বলতো ও নাকি ভয়ঙ্করী বুড়িমা। শ্মশানটা একটা মজা নদীর পাশে। এদিকে ওদিকে মরা কুকুর, বেড়াল, ছাগল পড়ে আছে। দুর্গন্ধে প্রাণ ওষ্ঠাগত। এছাড়া পড়ে রয়েছে শ্মশান যাত্রীদের ফেলে যাওয়া ভাঙা কলসি। একটা বিকট মরার খুলিও দেখলাম জলের ধারে পাকড় গাছটার গোড়ায়। ঘাসি উড়ে উঠল। এখানেই একটা বট গাছের নিচে বুড়িমার দেখা পেলাম। ছেঁড়া ময়লা একটা কাঁথা জড়িয়ে পড়ে আছেন। মাথায় ঝাঁকড়া চুল জট পাকিয়ে গেছে। সর্বাঙ্গে মরা পোড়ানো ছাই মাখা। কাঁথা জড়ানো থুত্থুরি বুড়িকে দূর থেকে দেখে মনে হয়েছিল যেন একটা ময়লা কাপড়ের পুঁটলি। যাই হোক, বুড়িকে প্রণাম করার অনেকক্ষণ পরে মনের ইচ্ছে জানালাম। বুড়ি থু করে আমার গায়ে থুথু দিয়ে খোনা গলায় বলে উঠল, দূর হ, দূর হ, নইলে মরবি। বুড়ির মুখে প্রথমেই মরার কথা শুনে খুব উৎসাহ পেলাম। বুঝলাম এখানে সাংঘাতিক কিছু ঘটলেও ঘটতে পারে। কাজেই আমি ওখান থেকে আর নড়লাম না। ওখানেই পড়ে থাকি, রোজই গাল খাই। বুড়ি মরা পোড়ানো কাঠ ছুঁড়ে নির্দয়ভাবে মারে, পিঠ ফেটে রক্ত পড়ে, তবু নড়ি না। এমনি করে 1 মাস 2 মাস গেল। এর মধ্যে কত রকমের ভয় পেলাম, কত রকমের বুক কাঁপানো শব্দ। এক এক সময় 3খানি মাত্র দাঁত নিয়ে বুড়ি করে ভয়ঙ্কর হাসি হেসে ওঠে। আমি তখন তার দিকে তাকিয়ে মা, মা গো, মা। করে ডাকি। অমনি ভয় কেটে যায়। ক্রমে বোধ হয় আমার ধৈর্য দেখে বুড়িমা নরম হলো। ভূত প্রেতের কত কথা শোনালো। বলল, এই শ্মশান বহুকালের জানিস, লক্ষ চিতা জ্বলেছে। এই পবিত্র থানে ভূত প্রেত পিশাচ কি নেই? ভূত ছাড়াও আছে গোদান, আছে বেঁকি। মানুষ মরলে চোখে দেখা যায় না, তবু তারা থাকে। বুড়িমা ফোকলা দাঁতে ফক ফক করে কথা বলেন। অনেক রকমের প্রাণী ভূত আছে, তাদের বুদ্ধি মানুষের চেয়ে কম, কিন্তু শক্তি বেশি। এরা হলো ডাকিনী, শখিনী, আবার এক ধরনের অপদেবতা আছে, তারাও সাংঘাতিক। এদের বলে হাকিনী। মন্ত্র বলে এদের বশ করতে পারলে এদের যা করতে বলবে তাই করবে, কিন্তু একটু অসাবধান হলেই এরা তোকেই মেরে ফেলবে। আমি অবাক হয়ে এই প্রেত সিদ্ধ বুড়িমার কথা শুনি। শ্রদ্ধা বিশ্বাস বাড়ে। শেষে একদিন ভয়ে ভয়ে সব সাধনা শিখিয়ে দেবার জন্যে বললাম। এই উদ্দেশ্যেই তো আমার আশা। আমার কথা শুনে বুড়িমা তো চোটে আগুন। অনেক কষ্ট করে শেষ পর্যন্ত বুড়িকে রাজি করলাম। বললেন, এত করে ধরছিস, ঠিক আছে, দেবো, তবে খেতে হলে বাঁচাতে পারবো না বই কি। আনন্দে লাফিয়ে উঠে বললাম। সাধনা করতে গিয়ে যদি প্রাণ যায় যাক। বুড়িমা একটু মুচকি হাসল। বললে, হুম, তবে যা, বাজার থেকে জিনিসগুলো কিনে নিয়ে আয়। 2-3 দিন ধরে বুড়িমার ফর্দমতো জিনিসগুলো শহরে গিয়ে কিনে আনলাম। কিন্তু আসল জিনিস কই? সব সব তো আর বাজারে কিনতে পাওয়া যায় না। আজ বেশ কদিন ঘাটে একটা মড়াও আসেনি। মড়া এলেই কি পাওয়া যাবে? যারা মড়া নিয়ে আসে তারা তো মড়া পুড়িয়ে চলে যাবে। যদি প্রবল বৃষ্টি হয়, চিতা জ্বালতে না পেরে মড়া ভাসিয়ে দেয়, তাহলে হয়তো সেই সব পাওয়া যেতে পারে। কিন্তু সে সম্ভাবনাই বা কোথায়? বুড়িমা মুচকি মুচকি হাসতে লাগলো, কিন্তু আমার কান্না পেল। বললাম, তাহলে কি হবে বুড়িমা? আমার করুণ অবস্থা দেখে বুড়িমার যেন দয়া হলো। বলল, তাহলে এক কাজ কর, আমায় গলা টিপে মেরে ফেল, তারপর আমার শবের ওপর বসে
প্রথমে ভেবেছিলাম বুড়ি বুঝি মশকরা করছে, কিন্তু যখন সে কাঁদো কাঁদো হয়ে তার বড় বড় বাঁকানো রক্তশূন্য নখ শুদ্ধ হাত দিয়ে আমার হাত ধরে, উহ, কি ঠান্ডা! আমি বলছি, তুই আমার মার, আমার শরীরটা তাহলে সব সিদ্ধ হবে রে। ওরে, আমি একটা সৎ কাজ করে মুক্তি পাবো। তখন আমি বিভ্রান্ত হয়ে পড়লাম। না না, খুন করে আমি ফাঁসি যেতে পারবো না। বুড়িমা বললেন, দূর পাগল, পুলিশ টের পাবে কি করে? এখানে জনমানুষই নেই। নে, শেষ করে দে আমাকে। বলে সরু খসখসে চামড়ার গলাটা বাড়িয়ে দিল। আমি খুন করতে পারবো না। বলে ছুটে পালাবার চেষ্টা করতেই বুড়িমা খপ করে আমার হাতটা চেপে ধরল। সে যে কি শক্ত হাত তা বোঝাতে পারবো না। ওই থুরথুরে বুড়ি এত শক্তি কোথায় পেল? যেতে হবে না, আমাকে মারতেও হবে না। আজ থেকে 3 দিন পর অমাবস্যার রাতে একটা মরা এসে ভিড়বে ঘাটে। তাকে নিয়েই তুই বসবি। মরা আসবে? তুমি জানলে কি করে? আমি জানতে পারি। কোথা থেকে আসবে? এখান থেকে 4 পথ দূরে গদাধরপুরের চামারদের একটা 14-15 বছরের ছেলে মরবে। আমি তাকে দেখেছি, ভারী সুলক্ষণ আছে। কিন্তু সে যে মরবেই, জানলে কি করে? বললাম তো, আমি জানতে পারি। সে ক্ষমতা আমার না থাকলে তুই এসেছিস কেন আমার কাছে? হ্যাঁ, শুনে কিরকম ভয় পেয়ে গেলাম। বুড়িমা মনের অবস্থাটা ঠিক টের পেল। বলল, এই দেখ, এক্ষুনি তুই ভয়ে ভিড়মি খাচ্ছিস, তোর দ্বারা কিচ্ছু হবে না রে। তবু যে সেই ভীতু আমিটা কি করে সব কাজ প্রায় নিখুঁতভাবে করতে পেরেছিলাম তা ভেবে আজ বড্ড অবাক হই। সেদিনই গভীর রাতে বুড়িমা বললেন, আমি একটু ঘুরে আসি, তুই একা থাকতে পারবি তো? ভয় চেপে রেখে বললাম। হ্যাঁ, পারবো। তা তুমি যাচ্ছ কোথায়? রেগে মেগে বুড়িমা বললেন, অত খোঁজে তোর দরকার কি? বেশ। কখন ফিরবে বলবে তো? রাত থাকতে থাকতেই ফিরবো। তোর তো দেখছি শীত করছে, দাঁড়া। বলে চটের বস্তা থেকে একটা ছেঁড়া ময়লা দাগ ধরা বিছানার চাদর এনে দিয়ে বললে, এটা গায়ে দে, আরাম পাবি। ও মা গো, এই চাদর পেলে কোথায়? পাবো আমার কোথায়? ঘাটে মরা আসে, তাদের গা থেকেই খুলে নি। ঘেন্নায় কুঁকড়ে গেলাম, কিন্তু মুখে তা প্রকাশ করতে সাহস পেলাম না। দেখলাম বুড়িমা নদীর ধার দিয়ে হাঁটতে হাঁটতে বড্ড তাড়াতাড়ি অদৃশ্য হয়ে গেল। বুড়িমা চলে যেতেই গা থেকে চাদরটা বাঁ হাতের দুটো আঙুলে ধরে দূরে ছুঁড়ে ফেলে দিলাম। কিছুক্ষণ কেমন যেন বিহ্বল হয়ে বসে রইলাম। তারপরেই গাটা ছমছম করতে লাগলো। এই ভয়ঙ্কর নির্জন শ্মশান ভূমিতে নিশীথ রাতে কখনো একা থাকিনি। সামনে উত্তর পশ্চিম কোণে একটা ঝাঁকড়া তেঁতুল গাছ, তার একটা পাতাও নড়ছে না। মাঝে মাঝে বুনো ঝিকুর ফুলের বিশ্রী গন্ধ। অন্ধকার আকাশে ঝিকমিক করছে তারা, যেন আমাকে ভয় দেখাচ্ছে হাজার হাজার চোখ মেলে। হঠাৎ মাথার ওপর বটগাছের পাতাগুলো নড়ে উঠল। আমি শিউরে উঠলাম। যদিও জানি কোনো বড় পাখি পাখা ঝাপটালো, কিন্তু কত বড় পাখি সেটা যে এত জোরে পাতা নাড়াতে পারে? তখনই লক্ষ্য পড়ল নদীর ধারে সেই খুলিটার দিকে। মনে হলো খুলিটা যেন হঠাৎ খুব বড় হয়ে গেছে। ওটাকে তো রোজই দেখি, এত বড় তো ছিল না। গভীর রাতে কি খুলিও বড় হয়ে ওঠে? ওটা আবার গড়াতে গড়াতে আমার কাছে চলে আসবে না তো? আমি ভয়ে চোখ বুজে বসে রইলাম। প্রায় রাত 3টের সময় বুড়িমা ফিরে এলো। কোথা থেকে কোন পথে কেমন করে এলো জানি না, শুধু দেখলাম আমার সামনে দাঁড়িয়ে আছেন। আমি তাড়াতাড়ি চাদরটা জড়িয়ে নিলাম। বুড়িমা বললেন, কি রে,
ভয় পাসনি তো? বললাম। না, তোমার কাজ হলো? বুড়িমা সংক্ষেপে বলল। হ্যাঁ। কি এমন জরুরি কাজে তাকে যেতে হলো তা জিজ্ঞেস করতে সাহস হয়নি। 2 দিন পর 3 দিনের দিন অল্প রাতে বুড়িমা ঢুলছিল। হঠাৎ জেগে উঠে বলল, দেখ তো, নদীর ধারে বোধহয় সব লেগেছে। তাড়াতাড়ি উঠে গিয়ে দেখলাম সত্যি নদীর ধারে বড় পাকুড় গাছটার শেকড়ের মধ্যে একটা মড়া আটকে রয়েছে। ছুটতে গিয়ে বুড়িকে জানাতেই বুড়ি বললে, ওটা তুলে নিয়ে আয়। বোঝো কথা, জীবনে আমি অনেক মড়া পুড়িয়েছি, কিন্তু 3 দিনের বাসি মড়া এই গভীর রাতে একা একা জল থেকে তুলে আনা যে কি কঠিন কাজ তা যে করে সেই জানেন। কিন্তু সব সাধনা করতে গেলে এসব আমাকে করতেই হবে। ছপাত ছপাত করে আমি জলে নেমে এগিয়ে গেলাম। হাঁটু জল। মড়াটার কাপড় পাকুড় গাছের শেকড়ে আটকে ছিল। কোনো রকমে ছাড়িয়ে মড়াটা 2 হাতে পাঁজা কোলা করে তুললাম। মুখের ওপর অন্ধকারে হাত পড়তেই নরম নরম কি একটা ঠেকল। বুঝলাম জীব। ও বাবা, মড়াটার জিভ পেরিয়ে গেছে। যাই হোক, সেটা তুলে নিয়ে এলাম। বুড়িমা ইতিমধ্যে কুশ বিছিয়ে মড়াটার জন্য শয্যা তৈরি করে রেখেছেন। বলল, ওটাকে পূব দিকে মাথা করে শোয়া। সেইভাবে শুইয়ে বললাম। জিভ পেরিয়ে গেছে কেন? বুড়িমা খুব সহজভাবেই বলল, বোধহয় কেউ গলা টিপে মেরেছে। শুনে কেন জানি না বুকটা ছ্যাঁত করে উঠল। 14-15 বছরের ছেলেটাকে গলা টিপে কে মারলো? একটা গভীর সন্দেহ বুকের মধ্যে খচখচ করতে লাগলো। বুড়িমা যেন আমার মনের কথাটা বুঝে নিয়ে বলল, ভাবিস নে, ছোড়াটার সদ্গতি হয়ে গেল। নে, এবার ওর মুখে এলাচ, লবঙ্গ, কর্পূর, পান আর একটু মদ দে। এই সবই এনে রাখা হয়েছিল। মৃতের মুখে এক এক করে সব দিলাম। এবার সবটাকে উপর করে দে। 2 হাতে আঁকড়ে ধরে উপুর করে দিলাম। এরপর সারা পিঠে চন্দন মাখানো, পায়ের তলায় আলতা দিয়ে ত্রিকোণ চক্র আঁকা আরো কিছু কিছু আনুষ্ঠানিক কাজ করে গেলাম। তারপর বুড়িমার আদেশ মতো শবের পিঠে কম্বল চাপিয়ে ঘোড়ার মতো চেপে বসলাম। বুড়িমা শবের হাত পা শক্ত করে বেঁধে দিয়ে বললে, এবার যা যা মন্ত্র বলেছি চোখ বুজে আওড়াবি। দেখিস, ভয়ে পাসনি, ভয় পেলেই মরবি। নে বল, ওং ফট। বল বল, ওং হুম মৃতকায় নমঃ। বুড়ির মুখ দিয়ে যে এমন সংস্কৃত কথা বার হবে ভাবতে পারিনি। অবাক হলাম, কিন্তু বুড়িমা তখন অধৈর্য হয়ে তাগাদা দিচ্ছে। কি হলো বল। মন্ত্র পড়তে লাগলাম। মন্ত্র কি একটা দুটো? মন্ত্রের যেন শেষ নেই। মন্ত্র জপতে জপতে চোয়াল ধরে গেল, গলা শুকিয়ে গেল, তবু জপেই চললাম। রাত 2 প্রহর হলো। চারিদিকে চাপ চাপ অন্ধকার। নদীর জল কালো অন্ধকারে ঢেকে গেছে। দূরে কাঁসার ঝোপে শিয়াল ডেকে উঠল। হঠাৎ আমার মনে হলো এই নির্জন শ্মশানে আমি একা মৃতদেহের ওপর বসে আছি। বুড়িমা নেই। জানি ভয় পেলে চলবে না, তাই মন শক্ত করে মন্ত্র আওড়েই চললাম। তারপরেই মনে হলো মড়াটা যেন থরথর করে কাঁপছে। শুনেছি এরপর সব আমাকে ফেলে দিয়ে উঠে বসবে, কিন্তু পড়ে গেলে চলবে না।
সেই ভয়ঙ্কর অবস্থা কল্পনা করে আমি সিদ্ধির প্রথম ধাপে পৌঁছেই শবের ওপর থেকে লাফিয়ে নেমে ছুটে পালালাম শ্মশান থেকে। পিছনে শুনলাম বুড়িমা হাসছে খলখল করে। সব সাধনার এখানেই আমার ইতি, আর কখনো আমি উন্মুখ হইনি। এই হলো আমার জীবনের এক দিকের ইতিহাস। এখন আমি নিরিবিলিতে আমার ঠাকুরদার পরিত্যক্ত দোতলা বাড়িতে একাই থাকি। জায়গাটা নির্জন, কিছু আদিবাসীদের ঘর, তারা চাষবাস করে। একটা ছোটখাটো মুদির দোকান, ওরই এক পাশে তরি তরকারি বিক্রি হয়। এরাই হলো আমার প্রতিবেশী। আমি চিরদিন সাধু সন্ন্যাসীদের পিছনে ঘুরেছি, কাজেই লোকালয় আমার পছন্দ নয়। পৈতৃক টাকা পয়সাও কিছু আছে, তাই নিয়ে একা একা বেশ আছি। তবে বড্ড অলস জীবন, কিছু করতে চাই। তার মানে চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য নয়, অন্য কিছু। কিন্তু সেই অন্য কিছুটা কি ভেবে পাই না। এমনি সময় একদিন, বেলা তখন দুপুর, খেয়ে দিয়ে বিশ্রাম করছি, হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। আমার এখানে বড় কেউ একটা আসে না, তাই কে এলো ভাবতে ভাবতে নিচে গিয়ে দরজা খুলে দিতেই দেখি একজন বিপুল কায় সন্ন্যাসী দাঁড়িয়ে। তার মাথায় জটা, গোঁফ দাড়ি, দু চোখের দৃষ্টি প্রখর, আর আমায় দেখে গোঁফের ফাঁকে একটু হাসলো। গমগমে গলায় বলল, আমাকে চিনতে পারছো? চিনতে একটু সময় লেগেছিল, তারপরই চিনতে পেরেছিলাম। তুমি জলেশ্বর না? যাক, চিনতে পেরেছো তাহলে। আমি ওকে সাদরে ওপরে নিয়ে এসে বসালাম। আমি যখন সাধু সন্ন্যাসীদের সঙ্গে নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছি, তখন সেই দলে জলেশ্বরও ছিল। বাঙালি সাধু, তাই আমাদের ভাব হয়ে গেল। ও বেশ চালাক চতুর আর করিতকর্মা ছিল, তবে বড্ড বদমেজাজি। একদিন অন্য এক সাধুর সঙ্গে তর্কাতর্কির সময় জলেশ্বর তাকে এমন চড় মেরেছিল যে সাধুটি মরেই গেল। ওর এই হিংস্র প্রকৃতি দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। অন্য সন্ন্যাসীরা তাকে দল থেকে তাড়িয়ে দিয়েছিল। তার জন্যে অবশ্য ওর এতটুকু দুঃখ কষ্ট হয়নি। আমার সম্বন্ধে ওর খুব কৌতূহল ছিল, খুঁটিয়ে খুঁটিয়ে আমার বাড়ির খবর নিত। আমার যে বেশ কিছু টাকা পয়সা আছে জেনে ও জিজ্ঞেস করতো তবে কেন সংসার না করে সন্ন্যাসী হয়েছি। তারপর ও যখন শুনলো সন্ন্যাসীদের সঙ্গে সঙ্গে ঘোরার আমার একমাত্র উদ্দেশ্য হলো সব সাধনা করে সিদ্ধি লাভ করা, তখন ও এই একই ইচ্ছের কথা বলেছিল। তবে এও বলেছিল, সব সাধনা এসব সন্ন্যাসীদের কম্য নয়। যদি আমি শিখতে চাই তাহলে আমাদের অন্য কোথাও যেতে হবে। তারপরও তো দল থেকে সরেই গেল। তারপরের কথা আর জানি না, জানলাম এত কাল পরে। সব সাধনার চেষ্টা এখনো ও চালিয়ে যাচ্ছে, কিন্তু তেমন সুযোগ হচ্ছে না। তারপর ও জিজ্ঞেস করলো আমি কি করছি। বললাম, সেরকম কিছু না। ও বলল, যদি কিছুই না করো তাহলে নির্বান্ধব জায়গায় একা পড়ে আছো কেন? এমনি। বলে একটু হাসলাম। জলেশ্বর আমার কথা বিশ্বাস করলো না, বলল, নিশ্চয়ই কিছু করছো, তুমি আমার কাছে লুকোচ্ছ। একটু থেমে বলল, আমার কাছে লুকোচ্ছ কেন? আমরা দুজনেই তো একই পথের পথিক। তখন বলবো কি বলবো না ভাবতে ভাবতে বুড়িমার কাছে আমার সব সাধনার কথা বলে ফেললাম। শুনে ও গুম হয়ে গেল। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তবু তুমি কিছু তো করছো, আমি তো এগুতেই পারছি না। অথচ হাত পা গুটিয়ে বসে থাকা আমাদের চলে না, একটা কিছু করতেই হবে।
কি করব ভেবেই পারছি না। ও সব সাধনা আমার দ্বারা হবে না। শোনো, আমি একটা মতলব দিচ্ছি, চেষ্টা করে দেখো। জিজ্ঞেস করলাম, কি? মৃত দেহে প্রাণ সঞ্চার। অবাক হয়ে বললাম, তুমি পাগল হলে নাকি? মরা বাঁচাতে পারলে তো ভগবান হয়ে যাব। ও বলল, তুমি কি তা কিছুই করতে পারোনি? তাহলে সব নড়ে উঠেছিল কি করে? চমকে উঠলাম। তাই তো। বললাম, তুমিও চেষ্টা করে দেখতে পারো। জলেশ্বর গম্ভীরভাবে বলল, চেষ্টা করতাম, শুধু দুটো জিনিসের অভাব। এক, মৃতদেহ পাওয়া। দুই, উপযুক্ত জায়গা। আমার থাকার আপাতত কোনো নির্দিষ্ট জায়গা নেই, সেদিক দিয়ে তোমার জায়গাটি বেশ। তুমি ফের চেষ্টা করো, আমিও জায়গা দেখছি। চললাম, একদিন এসে খোঁজ নিয়ে যাব। জলেশ্বর তো চলে গেল, কিন্তু আমার মাথায় একটা অদ্ভুত ভাবনা ঢুকিয়ে দিয়ে গেল। যদি সত্যি আমি মৃতদেহে প্রাণ সঞ্চার করতে পারি, তাহলে আমায় দেখে কে? আমি তো প্রায় সর্বশক্তিমান ভগবান হয়ে উঠব। আর কেনই বা পারবো না? বুড়িমার দৌলতে সব সাধনার হাতে খড়ি তো হয়েই আছে। মৃতদেহকে নড়াতে তো পেরেইছিলাম। তখনই মনস্থির করে ফেললাম, এই এক্সপেরিমেন্টটা আমাকে করতেই হবে। আর এই বাড়িরই একতলার ঘর এই কাজে যথেষ্ট উপযুক্ত হবে। কিন্তু প্রধান সমস্যা, মৃতদেহ পাবো কোথায়? ও জিনিসটা তো আর দোকানে কিনতে পাওয়া যায় না। ভাবতে ভাবতে ছোটবেলায় পড়া রূপকথার একটা গল্প মনে পড়ে গেল। এক রাক্ষসী মরা বাঘের হাড়গোড় জোগাড় করে তাকে বাঘের আকৃতি দিয়ে মন্ত্র পড়ে জ্যান্ত বাঘ করে তুলেছিল। হঠাৎ আজ মনে হলো, হাড় জোড়া দিয়ে জ্যান্ত বাঘ করার মন্ত্রগুলো কি নিতান্তই লেখকের কল্পনা? এমনও তো হতে পারে তখনকার দিনের মায়াবিনীরা সত্যি এমন মন্ত্র জানতো যাতে হাড়ের ওপর দিব্যি রক্ত মাংস লাগিয়ে তাতে প্রাণ দেওয়া যেত। কথা মনে হতেই ভাবলাম, হাড়গোড় জোগাড় করা যদি সম্ভব নাই হয়, একটা কঙ্কাল জোগাড় করে দেখা যাক। কিন্তু কঙ্কাল পাবো কোথায়? অনেকেরই জানা আছে হাসপাতালে যেসব বেওয়ারিশ মৃতদেহ পড়ে থাকে সেগুলোকে পুঁতে দেওয়া হয়। কিন্তু ইদানিং এইসব মৃতদেহ নিয়ে ব্যবসা শুরু হয়েছে। কিছু লোক হাসপাতালের জমাদার প্রভৃতিদের গোপনে টাকা দিয়ে এই সব মৃতদেহ নিয়ে যায়। তারপর আরো গোপনে অ্যাসিড দিয়ে গলিয়ে পচিয়ে গোটা কঙ্কালটা বের করে নেয়। তারপর হাসপাতালে যেখানে অ্যানাটমি শেখানো হয় সেখানে অনেক টাকায় বিক্রি করে দেয়। ডাক্তারি পড়তে গেলে গোটা কঙ্কালের দরকার হয়। এইবার আমি ওই রকম কঙ্কাল ব্যবসায়ের সন্ধানে বেরিয়ে পড়লাম। এর জন্য আমাকে হাসপাতালে হাসপাতালে গিয়ে জমাদারদের সঙ্গে গোপনে যোগাযোগ করতে হয়েছে। তারপর ওই রকম একজন ব্যবসায়ীর গোপন ডেরার সন্ধান পেয়ে সেখানে গেলাম। ব্যবসায়ীটি এতল্লাটে একজন রাজমিস্ত্রি বলে পরিচিত। সে তো প্রথমে ভালো করে যাচিয়ে নিল আমি পুলিশের লোক কিনা। যখন জানলো প্রাইভেটে ডাক্তারি পরীক্ষা দেবার জন্যে আমি একটা গোটা কঙ্কাল খুঁজছি, তখন সে দরজা জানালা বন্ধ করে 2-3টে কঙ্কাল বের করে দেখালো। কিন্তু সবকটাতেই খুঁত আছে। হয়তো খুলিটা একটু ফাটা, কিংবা একটা আঙুল ভাঙা। এতে আমার কাজ হবে না বলে যখন হতাশ হয়ে চলে আসছি, তখন ছুচলো মুখ লুঙ্গি পরা লোকটা দুর্গন্ধপূর্ণ অন্ধকার গুদম ঘর থেকে একটা বেঁটে কঙ্কাল এনে দেখালো। কঙ্কালটা যেন 9-10 বছরের ছেলের। খড়ির সঙ্গে কিসব ওষুধ মাখানো। লোকটা নিচু গলায় বলল, এটা কাউকে দেখাই না স্যার, এত পুরনো কঙ্কাল বড় একটা পাওয়া যায় না। জম্মু কাশ্মীরের কাছে পুরনো কবর খুঁড়ে এটা পাওয়া গেছে। ওখানকার লোকে বলে এটা এককালের সাংঘাতিক বামুন দৌলত খাঁর কঙ্কাল। আমি অবাক হয়ে বললাম,
এটা বামনের কঙ্কাল। হ্যাঁ স্যার, দেখছেন না কিরকম মোটা মোটা আঙ্গুল, দেহের তুলনায় কত বড়া মাথা, বুকের খাঁচাটা কত চড়া। এ জিনিস পাবেন কোথায়? এ কঙ্কাল এ কঙ্কাল কোনো এক দৌলত খাঁরই হোক আর নুসরত খাঁরই হোক, ও নিয়ে মাথা না ঘামিয়ে আমি ওটাই যথেষ্ট বেশি দাম দিয়ে কিনে নিলাম। কিন্তু এটা অত দূরে আমার বাড়ি পর্যন্ত নিয়ে যাব কি করে? কোলে করে তো আর নিয়ে যাওয়া যায় না। সে ব্যবস্থা ব্যবসায়ী করে দিল। ওর চেনাশোনা একটা ছই ঢাকা গরুর গাড়ি ডেকে আনলো। কঙ্কালটা আপাদ মস্তক কম্বল দিয়ে মুড়ে নিরাপদে বাড়ি নিয়ে এলাম। আমার বাড়ির নিচের তলার একটা ঘর বেশ অন্ধকার। সেখানে পুরু করে খড় বিছিয়ে তার উপর কঙ্কালটা রাখতে গেলাম, কিন্তু কঙ্কালটা যেন হাত থেকে পিছলে পড়ে গেল। আশ্চর্য হলাম, পড়ে যাবার তো কথা নয়, আমি তো 2 হাত দিয়ে ধরেছিলাম। আর পড়বি তো পড় উপুড় হয়ে। আমি হাঁটু গেড়ে বসে 2 হাতে করে কঙ্কালটা চিৎ করে দিলাম। চিৎ করে দিতেই মনে হলো কঙ্কালটার চোখের গর্ত দুটো যেন কেমন, গর্তের ভিতরে কি যেন চিকচিক করছে। ভাবলাম বুঝি চোখের কোটরে এক ঝাঁক জোনাকি বাসা বেঁধেছে। একটা কাঠি দিয়ে খোঁচালাম, কাঠিটা চোখের গর্ত দিয়ে দিব্যি নেমে গেল। কিছু মাটি ঝরে পড়ল। প্রথমে চিকচিক করতে দেখে ঘাবড়ে গিয়েছিলাম। ই আবার কি রে বাবা! এখন নিশ্চিন্ত হলাম। জানালা বন্ধ করে দরজায় শেকল তুলে দিয়ে উপরে উঠে এলাম। মনে মনে বললাম, এখানে আরাম করে কিছুদিন ঘুমো। ওপরে উঠে এসেও মনটা কেমন খচখচ করতে লাগলো। চোখের কোটরে যে কিছু চিকচিক করছিল, সে কি সত্যি আমার দেখার ভুল, নাকি ভয়ঙ্কর কিছুর ইঙ্গিত? পরের দিনই প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য শহরে গেলাম। কিন্তু মাংস, মদ, গুড়, তিল, কুশ, মাসকলাই, পিদিম জ্বালাবার জন্য খাঁটি সর্ষের তেল, এলাচ, লবঙ্গ, কর্পূর, জাতি খয়ের, আদা, পান, যজ্ঞকাষ্ঠ, পঞ্চগব্য প্রভৃতি কিনে আনলাম। কঙ্কালের ওপরে বসবার জন্যে হরিণের চামড়ার বদলে কম্বলের আসনের ব্যবস্থা হলো। তারপরে একটা বিশেষ দিন দেখে শাস্ত্র মতে প্রচুর পরিমাণ মাংস ভাত খেলাম। রাত্রেও খাবার কোনো ত্রুটি রাখলাম না। তারপর রাতের অন্ধকারে কঙ্কালটি 2 হাতের ওপর শুইয়ে নদীতে নিয়ে গিয়ে স্নান করিয়ে আনলাম। কঙ্কালটা আকারে ছোট হলেও বেশ ভারী, বইতে কষ্ট হচ্ছিল। যাই হোক, কোনো রকমে বাড়ি এনে কাঁচা শুকনো কাপড় দিয়ে মুছিয়ে দিলাম। তারপর কুশের অভাবে খড়ের বিছানায় বুড়িমার সেদিনের নির্দেশের মতো কঙ্কালটাকে পূব দিকে মাথা করে উপুড় করে শুইয়ে দিলাম। সর্বাঙ্গে চন্দন মাখিয়ে দিলাম। কেবলমাত্র হাড়ের ওপর কি চন্দন মাখানো যায়? গড়িয়ে পড়তে লাগলো। তা আমি আর কি করব, সবটাই তো একটা পরীক্ষার ব্যাপার। এরপর ধূপ জ্বালালাম। তারপর কঙ্কালের ওপর কম্বলের আসন পেতে ঘোড়ায় চড়ার মতো বসলাম। অমনি হাড়গুলো নড়বড় করে উঠল। আমার তখনই কেমন ভয় ভয় করতে লাগলো, কেননা আমি জানি আমি ফাঁকি দিচ্ছি। সব সাধনার নাম করে কবেকার একটা বামনের কঙ্কাল নিয়ে ছেলে খেলা করছি। সব সাধনার নামে আমি কঙ্কাল সাধনা করছি। তবু আমি নানা রকম প্রাথমিক ক্রিয়াগুলি সেরে ফেললাম। তারপর চোখ বুজিয়ে গম্ভীর স্বরে মন্ত্রোচ্চারণ করলাম। ওম ফট, ওম ফট, তারপর বললাম, ওম হুম মৃতকায় নমঃ।
হে মৃত ব্যক্তি, তুমি যেই হও, তোমায় নমস্কার। তারপর 3বার পুষ্পাঞ্জলি দিলাম। এইভাবে অনেক রাত পর্যন্ত ধ্যান করতে লাগলাম। অন্ধকার ঘরে শুধু পিদিমের আলো জ্বলছে। ধূপের ধোঁয়াগুলো অদ্ভুত আকৃতি নিয়ে চোখের সামনে নাচতে লাগলো। আমার কেমন ভয় করতে লাগলো। একটু পরেই মনে হলো কঙ্কালটা যেন নড়ছে। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো, নিঃশ্বাস বন্ধ হয়ে এলো, ঘামে গা ভিজে গেল। দরকার নেই বাবা, মনে মনে এই কথা বলে এক লাফে নেমে পড়লাম। ওটাকে ওইভাবে ফেলে রেখেই বাইরে থেকে দরজায় শেকল তুলে ওপরে উঠে এলাম। দরজা বন্ধ করার সময় স্পষ্ট শুনলাম কঙ্কালটার হাড়গুলোয় খট খট করে শব্দ হচ্ছে। এ ঘরে ঢুকি না বটে, কিন্তু কি একটা তীব্র আকর্ষণ আমায় ওই ঘরের দরজা পর্যন্ত টেনে নিয়ে যায়। আর ওই আকর্ষণটা তীব্রতর হয়ে ওঠে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে। একদিন তখন বেলা পড়ে এসেছে, নিচের তলাটা এরই মধ্যে অন্ধকার। আমি যেন আমার অজান্তেই দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। গোটা বাড়িটা নিঝুম, নিস্তব্ধ। হঠাৎ মনে হলো ঘরের মধ্যে নিঃশ্বাস ফেলার শব্দ। চমকে উঠলাম। এ তো মানুষের নিঃশ্বাস প্রশ্বাস। কিন্তু কিন্তু এ ঘরে মানুষ কোথায়? তবে কি কোনো জন্তু? না না, এ জন্তু নয়। জন্তু ঢুকবেই বা কি করে? এ নিঃশ্বাস মানুষের। আমার মেরুদণ্ড দিয়ে একটা হিমস্রোত বয়ে গেল, সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল। বুঝতে পারলাম ঘরে জীবিত কেউ আছে। ভয়ে তাড়াতাড়ি উপরে উঠে এলাম। তারপর দরজা বন্ধ করে বিছানার ওপর পা গুটিয়ে বসে রইলাম। এ বাড়িতে বেশ কিছুকাল ধরে একাই থাকি, কোনো দিন ভয় পাইনি। আজ মনে হলো এত বড় বাড়িতে আমি আর একা নই, অন্য কেউ আছে। সে আর যাই হোক, মানুষ নয়। আমার গা হাত পা কাঁপতে লাগলো। সাধারণত মাঝরাতে আমার ঘুম ভাঙে না, কিন্তু সেদিন ঘটল ব্যতিক্রম। অনেক রাতে ঘুম ভেঙে গেল। মনে হলো মাথার কাছে বন্ধ জানালাটা বাইরে থেকে কেউ খোলবার চেষ্টা করছে। চমকে উঠে বসলাম। চোর নাকি? আমি নিঃশ্বাস বন্ধ করে কান পেতে শুয়ে রইলাম। কিছুক্ষণ কোনো শব্দ নেই। তারপরই শব্দ, খট খট। কেউ যেন জানালার পাল্লা ধরে টানছে। আমি সর্বশক্তি দিয়ে চেঁচিয়ে উঠলাম। কে কে ওটা? শব্দটা থেমে গেল, কিন্তু মিনিট 2 পরেই অন্যরকম শব্দ হলো। কিছু একটা ভারী জিনিস যেন জানালা থেকে পড়ে গেল, অথবা কেউ লাফিয়ে পড়ল। তারপরেই শুকনো পাতা মারিয়ে কিছু যেন দ্রুত চলে গেল। সে রাতে আর ঘুম হলো না। সে রাতে আর ঘুম হলো না। কে এসেছিল দোতলার জানালায়, আর কেনই বা জানালা খোলবার চেষ্টা করছিল কিছুই বুঝতে পারছিলাম না। হাতের কাছে টর্চ ছিল, কিন্তু জ্বালাবার সুযোগ হয়নি। সত্যি কি চোর কিংবা ডাকাত উঠেছিল? কিন্তু চোরই হোক বা ডাকাতি হোক, উঠবে কি করে? এদিকের দেওয়াল থেকে জল পড়ার কোনো পাইপ নেই, আর দেওয়াল বেয়ে দোতলায় ওঠা কোনো মানুষের সাধ্য নয়। তবে কি লোকটা মই নিয়ে এসেছিল? তা হতে পারে, কিন্তু নামবার সময় লাফ দিয়ে পড়ল কেন? কি জানি। পরের দিন সকালে জানালার নিচে কোনো ফেলে যাওয়া মই দেখতে পাইনি। এইভাবে নানা সংশয় সন্দেহে আমি যখন দোদুল্যমান, তখনই আর একদিন রাতে এই কাহিনীর প্রথমেই যে ঘটনাটার উল্লেখ করেছি সেই ঘটনাটা ঘটল।
ইদানিং রাতে ভালো করে ঘুম হতো না। কেবলই মনে হতো আবার বুঝি কেউ জানালার কপাট খোলবার চেষ্টা করছে। চোর ডাকাতি করছে জানলেও নিশ্চিন্ত হতে পারতাম, কেননা চোরের কাছ থেকে সাবধান, সতর্ক হওয়া যায়। কিন্তু অন্য কিছু হলে? দ্বিতীয় রাতের ঘটনায় কেউ একজন যেন কাঠের পা নিয়ে খট খট করে দোতলায় উঠে আসছিল। কে আসছিল? যে সেদিন জানালা ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করছিল সেই কি? যে আসছিল সে যে আমার মুখোমুখি দাঁড়াতে চায় সে বিষয়ে বিন্দু মাত্র সন্দেহ নেই। কিন্তু কেন? আমাকে তার কিসের দরকার? এ কথা মনে হতেই ভয়ে আমার চুলগুলো খাড়া হয়ে ওঠে। পরের দিন সকালেই নিচের ঘরের সামনে গিয়ে দেখি দরজা তেমনি শেকলতলাই রয়েছে, কিন্তু খিড়কির দরজাটা খোলা। আশ্চর্য! কে খুলল দরজাটা? পিছনের দরজা তো বন্ধই থাকে। আমি তখনই বেরিয়ে পড়লাম। এদিক ওদিক ঘুরতে ঘুরতে নদীর ধারে চলে এলাম। হঠাৎ নজরে পড়ল বালির ওপর পায়ের চিহ্ন। সে পদচিহ্ন পূর্ণবয়স্ক মানুষের নয়, কোনো বালকেরও নয়। 1 বিঘতেরও কম লম্বা, কিন্তু বেশ গভীর। গভীরতা দেখে বোঝা যায় যার পায়ের চিহ্ন সে ওজনে ভারী। তাছাড়া লক্ষ্য করলাম আঙুলগুলো অস্বাভাবিক ফাঁক ফাঁক, হাড়গুলো তুলনায় সরু। আমি সেই পদচিহ্ন অনুসরণ করে চললাম শালবনের দিকে, কিন্তু জঙ্গলের মধ্যে বেশি দূর চিহ্নগুলো খুঁজে পেলাম না। ফিরে আসবো ভাবছি, হঠাৎ জঙ্গলের এক পাশে 5-6টা বাদুড় মরে পড়ে আছে দেখলাম। সবকটাই খণ্ড বিখণ্ড। এতগুলো বাদুড় একসঙ্গে কি করে মরল? আর কেই বা সেগুলোকে অমন করে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে তা বোধগম্য হলো না। পরিষ্কার বোধগম্য না হলেও কেমন একটা সন্দেহ মনের মধ্যে খচখচ করতে লাগলো। যিনি একদিন আমার জানালা ভাঙতে গিয়েছিলেন কিংবা গভীর রাতে সিঁড়ি দিয়ে উঠতে চেষ্টা করেছিলেন, সেই বামন দেবতাটির কাজ নয় তো? ভাবতেও সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। শেষ হলো লেখক মানবেন্দ্র পালের ভৌতিক গল্প বামনের কঙ্কালের প্রথম পর্ব। এই গল্পের পরবর্তী অংশ প্রস্তুত করা হবে আগামী সপ্তাহে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।